আজকের ক্লাসে আমরা যে ক্ষুদ্র জৈব অণু বা মাইক্রোমলিকিউলস নিয়ে কথা বলবো সেটি হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড হলো একটি নাইট্রোজেন ঘটিত ক্ষুদ্র জৈব অণু। আগের ক্লাসে আমরা যে ক্ষুদ্র জৈব অণুটির সম্পর্কে জেনেছি সেটি ছিল সরল শর্করা বা মনোস্যাকারাইড। সেটিতে কিন্তু নাইট্রোজেন ছিল না। তাহলে এখান থেকে যদি একটা প্রশ্ন আসে যে একটি নাইট্রোজেন ঘটিত ক্ষুদ্র জৈব অণুর নাম বলো, তাহলে উত্তর হবে অ্যামিনো অ্যাসিড। এই ক্ষুদ্র জৈব অণুগুলো মানে যদি আমরা দেখি গঠন দেখি, অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটি কার্বক্সিল গ্রুপ থাকে এবং একটি অ্যামিনো গ্রুপ থাকে। দেখো COOH এটাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এবং NH2 এটাকে বলা হয় ক্ষারীয় অ্যামিনো গ্রুপ বা বর্গ বলতে পারো বাংলাতে। তো তাহলে কি না, কার্বক্সিল অ্যাসিড গ্রুপ এবং ক্ষারীয় অ্যামাইনো বর্গযুক্ত স্মল বায়োমলিকিউলস হলো অ্যামিনো অ্যাসিড, স্মল বায়োমলিকিউলস বা ক্ষুদ্র জৈব অণু। এইবার এই অ্যামিনো অ্যাসিডকে আমরা জৈব অ্যাসিড বলতে পারি। এগুলো হলো অ্যামিনো অ্যাসিড হলো এক ধরনের জৈব অ্যাসিড, কারণ জীবদেহের মধ্যে এই অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি হয়। জীবদেহের মধ্যে কার্বন পরমাণু হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কিছু কিছু ক্ষেত্রে সালফার এবং ফসফরাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যামিনো অ্যাসিডকে আমরা প্রোটিনের গঠনগত একক বলবো। কেন না, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একে অপরের সঙ্গে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। সেই জন্য আমরা প্রোটিনের গঠনগত একক হিসেবে অ্যামিনো অ্যাসিডের কথা বলবো। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে ইটের প্রয়োজন হয়, ইটগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে একটা ঘরের দেওয়াল তৈরি হয়, সেই রকম প্রোটিন তৈরি হয় এক একটা অ্যামিনো অ্যাসিড পরপর জোড়া লেগে পেপটাইড বন্ধন দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। তো সেটা ডিটেলস আমি একটু পরে আসছি। এবার দেখব অ্যামিনো অ্যাসিডের গঠন মানে কিভাবে গঠিত হয়। দেখো, আমি এখানে আগেও বলেছি, এখানেও ডিনোট করেছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণু দ্বারা গঠিত হয়। মানে কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু এবং নাইট্রোজেন পরমাণু এগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সালফার, এদের সঙ্গে সালফারও থাকতে পারে, আবার ফসফরাসও থাকতে পারে। তাদেরকে বলা হয় সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড এবং ফসফরাস ঘটিত অ্যামিনো অ্যাসিড। এবার কিভাবে অ্যামাইনো অ্যাসিড গঠিত হয় সেটা একটু তোমাদের দেখাই। আমি কি বললাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখো, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন দিয়েছি। এদের কেন্দ্রে একটা অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডের কেন্দ্রে একটা পরমাণু আছে যেটা হলো কার্বন পরমাণু। তোমরা জানো, তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো যে কার্বনের 4টি বাহু থাকে। 4টি বাহুতে ও কার্বন কি করে, চারটি আলাদা আলাদা পরমাণুর সঙ্গে বা 4টি একই পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। এইবার কার্বনের দেখো, একটি বাহুতে আছে কার্বক্সিলিক গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ, অপর একটি বাহুতে আছে অ্যামাইনো গ্রুপ, আর একটি বাহু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে এবং বাদবাকি যে চতুর্থ বাহুটি রয়েছে সেটির সঙ্গে একটা পরিবর্তনশীল গ্রুপ বা পরিবর্তনশীল বর্গ যুক্ত থাকবে, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি, আর লিখছি। এটা এই পুরো গঠনটাকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের দেখো, এই পোর্শনটা, এই যে CNH2COOH এদিকে H একটা বাহুতে আছে, এই গঠনটা কনস্ট্যান্ট থাকবে। মানে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে একই থাকবে, শুধু পরিবর্তন হবে কোন জায়গায়, এই আরের জায়গায়। এই আরের জায়গায় কোনো কোনো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এখানে H থাকতে পারে, কারোর ক্ষেত্রে CH3 থাকতে পারে, এরকম বিভিন্ন ক্ষেত্রে
পরিবর্তন হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল বর্গ। কিন্তু এই যে কার্বনের যে বাকি এই যে 3টে বাহু, এই 3টে বাহুতে যে যেখানে আছে সে সেখানেই থাকবে। শুধু এই চতুর্থ বাহুটির সঙ্গে যেটি যুক্ত থাকবে এখানে পরিবর্তন হতে পারে। কারো ক্ষেত্রে শুধু হাইড্রোজেন যুক্ত হতে পারে, কারো ক্ষেত্রে CH3 যুক্ত হতে পারে, আরও অনেক জটিল স্ট্রাকচার যুক্ত হতে পারে। তো এই পুরো গঠনটাকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের গঠন, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন, সাধারণ সংকেত এটা। এবার আসি অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে কি কাজ করে, মানে জীবদেহে এর কি ভূমিকা আছে। না, জীবদেহের গঠনগত একক হলো প্রোটিন। জীবদেহের গঠনগত একক প্রোটিন। আবার এই প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে? জীবদেহ গঠিত হচ্ছে প্রোটিন দ্বারা। কিন্তু এই প্রোটিন কিভাবে গঠিত হচ্ছে? এই প্রোটিন গঠিত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা। তাহলে অ্যামাইনো অ্যাসিড হলো বা অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের গঠনগত একক, এবং এই প্রোটিন হলো জীবদেহের গঠনগত একক। তাহলে পরোক্ষভাবে অ্যামিনো অ্যাসিড জীবদেহ গঠনের জন্য দায়ী। কিছু উৎসেচক আছে, কিছু হরমোন আছে যারা অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়, যেমন থাইরক্সিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। আবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, মানে স্নায়ু উদ্দীপনা বহন করে। যেসব পদার্থ এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে স্নায়ু উদ্দীপনা বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার হিসেবে কোন কোন অ্যামাইনো অ্যাসিড কাজ করে? গ্লাইসিন, গ্লুটামেট, এই দুটো অ্যামাইনো অ্যাসিড বিশেষ করে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। অনেক দূষিত পদার্থকে আমাদের শরীরে বা জীবদেহে অনেক দূষিত পদার্থকে প্রশমিত করে, যাকে এক কথায় বলা হয় ডিটক্সিফিকেশান ঘটায়। জীবকোষকে ডিটক্সিফাই করে, অর্থাৎ জীবকোষের মধ্যে যে দূষিত পদার্থ থাকে তাকে, সেই দূষিত পদার্থকে প্রশমিত করে দেয়, মানে তার যে খারাপ প্রতিক্রিয়া জীবদেহের ওপর বা জীবকোষের ওপর, সেই প্রতিক্রিয়াটাকে নষ্ট করে দেয়। সেই কাজের সঙ্গে যুক্ত থাকে অ্যামাইনো অ্যাসিডের নাম কি? গ্লাইসিন, সিস্টিন, মিথিওনিন। এই অ্যামাইনো অ্যাসিডগুলো হলো জীবকোষ বা জীবদেহ নির্বিষ্করণ অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও অ্যামাইনো অ্যাসিড কী করে? না, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াতে অংশগ্রহণ করে। নিওগ্লুকোজেনেসিস আসলে কি? না, প্রোটিন আমরা জানি কি গ্লাইকোজেনেসিস, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ উৎপাদনের পদ্ধতিকে বলা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস নয়, ওটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। কার্বোহাইড্রেট যাতে মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এখানে গ্লাইকোজেন হচ্ছে একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। কিন্তু প্রোটিন কারণ আমরা জানি যে কার্বোহাইড্রেট অনেকগুলো গ্লুকোজ অণু বা সরল শর্করা দ্বারা গঠিত হয়। তাহলে কি জটিল কার্বোহাইড্রেটকে আমরা যদি ভাঙি বা জটিল কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণ ঘটাই, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সরল শর্করা পাবো। কিন্তু আমরা প্রোটিন থেকে কিভাবে সরল শর্করা পাবো? কারণ প্রোটিন আমরা কি জানলাম এক্ষুনি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে। তাহলে প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো, সেখান থেকে তো আমরা শর্করা পাবো না। কিন্তু একটা পদ্ধতি আছে যার মাধ্যমে কি হয়, অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ তৈরি হয়। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। এখানে কি হয়, কিছু অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ মানে প্রোটিন পদার্থ আছে বা কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। শরীরের যখন প্রয়োজন তখন অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে।
এই পদ্ধতিটাকে, মানে অ্যামাইনো অ্যাসিড কি অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, এই জন্য এই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যেটা তোমাদের বইতে পয়েন্ট নেই, তবুও আমি বলে রাখছি, এটা জানা প্রয়োজন। কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেটা জীবদেহের মধ্যে সংশ্লেষিত হয় না, কিন্তু শরীরের জন্য, জীবদেহ গঠনের জন্য সেটা অত্যাবশ্যক। তাই জন্য কী করতে হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাহলে যেসব অ্যামিনো অ্যাসিড জীবদেহে তৈরি হয় না বা সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় এবং দেহ গঠনের জন্য অত্যাবশ্যক বা অপরিহার্য, তাদেরকে আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলবো। এরকম কয়েকটা অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হলো ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, লাইসিন, থ্রিওনিন, মিথিওনিন, লিউসিন, আইসোলিউসিন। এরপর এটা তো গেল অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের কথা। এবার কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয়, মানে যেটা আমাদের দেহের মধ্যেই তৈরি হয়, খাদ্যের মাধ্যমে না গ্রহণ করলেও চলে। সেই সব অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। সেই রকম কয়েকটি অ্যামিনো অ্যাসিডের নাম হলো অ্যালানিন, অ্যাসপারজিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, সেরিন, এইগুলো ইত্যাদি। এই প্রসঙ্গে আমি একটা কথা এখানে বলে রাখি, এই যে এতগুলো অ্যামিনো অ্যাসিডের নাম বললাম, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, লাইসিন, থ্রিওনিন, মিথিওনিন, লিউসিন, আইসোলিউসিন বা অ্যালানিন, অ্যাসপারজিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, সেরিন, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম বললাম, প্রত্যেকে তো আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড। দেখো এই যে স্ট্রাকচারটা এঁকেছি, ওদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এই পোর্শনটা, এই যে কার্বনের এই তিনটে বাহুর সঙ্গে যে বর্গগুলো যুক্ত আছে এরা কনস্ট্যান্ট থাকবে। সবার ক্ষেত্রে এইগুলো কনস্ট্যান্ট, সবার ক্ষেত্রেই থাকবে, শুধু এই জায়গাটায় পরিবর্তন হবে। এই আর এর জায়গায় কারো ক্ষেত্রে এইচ আসবে, কারো ক্ষেত্রে CH3 আসবে, কারো ক্ষেত্রে আরও অনেক জটিল জটিল স্ট্রাকচার আসবে। আর এর জায়গায় কারো কারো ক্ষেত্রে আসতেই পারে তোমার তিনটে হয়তো পরপর CH2 যুক্ত থাকবে, কারো ক্ষেত্রে CH6, CH, এরকমভাবে, মানে ওগুলো অনেক জটিল, তাই তোমাদেরকে দেখাইনি। তোমাদের মনে রাখতে হবে এটা একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন, যার এই তিনটে যার ক্ষেত্রে কার্বনের এই তিনটে বাহুতে যে বর্গগুলো যুক্ত আছে এরা কোনো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে চেঞ্জ হবে না, প্রত্যেকের ক্ষেত্রে একই থাকবে। ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রেও এই পোর্শনটা একই, টাইরোসিনের ক্ষেত্রেও এই পোর্শনটা একই, ভ্যালিনের ক্ষেত্রেও এই পোর্শন একই, সেরিনের ক্ষেত্রেও এই পোর্শন একই। যা কিছু পরিবর্তন হবে এই আর এর জায়গায়, এই জায়গায় যে গ্রুপ আসবে সেই অনুযায়ী তার নাম হবে এই আর। সেই জন্য এই জায়গাটায় পরিবর্তন হয় বলে অ্যামাইনো অ্যাসিডের এই গ্রুপটাকে, এই চতুর্থ বাহু গ্রুপটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল বর্গ বা পরিবর্তনযোগ্য বর্গ। এতক্ষণ আমরা ক্ষুদ্র জৈব অণু অ্যামাইনো অ্যাসিডের আলোচনা করছিলাম। এবার ওই ক্ষুদ্র জৈব অণু অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত একটি বৃহৎ জৈব অণু হলো প্রোটিন। এইবার আমরা এই প্রোটিনের গঠন সম্পর্কে জানব এবং জীবদেহের গুরুত্ব কী সেই সম্পর্কে জানব। প্রথমেই আসি, প্রোটিন হলো জীবদেহের একটি বৃহৎ জৈব অণু, যাকে আমরা ম্যাক্রোমলিকিউলস বলতে পারি। ইংরেজিতে বলা হয় ম্যাক্রোমলিকিউলস। তো আমি এই ম্যাক্রোমলিকিউলস কথাটা ব্যবহার করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে। আর কি না, প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। পলিমার কেন বলা হচ্ছে না, ওই যে তখন বলেছিলাম আগের ঠিক একটু আগেই, এই ক্লাসের একটু আগেই বলেছিলাম যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একে অপরের সঙ্গে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটা একই সারিতে শৃঙ্খলবদ্ধ হচ্ছে বা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা চেনের আকার গঠন করছে, এই চেনটাকে বলা হচ্ছে পলিমার।
পলি কথার অর্থ হলো বহু, অর্থাৎ যে শৃঙ্খলের মধ্যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকবে সেটাকে বলা হচ্ছে পলিমার। আমি এই প্রসঙ্গে এখানে একটু দেখাচ্ছি। দেখো, এই যে এক একটা সার্কেল, আমি এগুলোর দ্বারা এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করেছি, আর এই যে মাঝখানের যে রেখাটা, আমি এটা এদের মধ্যে পেপটাইড বন্ধনকে ডিনোট করেছি। এগুলো হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিড, সেটা একই প্রকারের হতে পারে, আলাদা প্রকারের হতে পারে। ধরেই নাও এটা হয়তো অ্যালানিন, এটা ফিনাইল অ্যালানিন, এটা গ্লাইসিন, এটা লিউসিন, এটা আইসোলিউসিন, এটা টাইরোসিন, এটা ট্রিপ্টোফ্যান, এরকম ইনফিনিটিভ হতে পারে। তো এই রকম অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে যে শৃঙ্খল মানে চেনের আকার গঠন করছে, এটাকে বলা হচ্ছে পলিমার। আবার এটাকে আমরা পেপটাইড বলতে পারি, পেপটাইডও বলতে পারি এটাকে। প্রোটিনের আণবিক ওজন, অ্যামাইনো অ্যাসিডের আণবিক ওজন কিন্তু কম ছিল, আর প্রোটিনের আণবিক ওজন কিন্তু বেশি, মানে উচ্চ আণবিক ওজন সম্পন্ন বৃহৎ, এখানে আমি এটা সাজিয়ে নিয়ে বলতে পারি যে উচ্চ আণবিক গঠন সম্পন্ন নাইট্রোজেন ঘটিত বৃহৎ জৈব অণুকে বলা হচ্ছে প্রোটিন। এবার এর আণবিক ওজনটা কীরকম হবে না, গ্রেটার দেন 10 কিলো ডাল্টন, 10 কিলো ডাল্টনের থেকে বেশি হবে যে চেনটার বা যে পলিপেপটাইড চেনটার আণবিক ওজন 10 কিলো ডাল্টনের থেকে বেশি হবে, তাকে আমরা প্রোটিন বলবো। এবার প্রোটিন আমরা অ্যামিনো অ্যাসিড কী দ্বারা গঠিত জেনেছিলাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন, এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সালফার থাকে, ফসফরাস থাকে। তাহলে প্রোটিনও তাই, কারণ প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো প্রোটিন তৈরি হচ্ছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তো প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে প্রোটিনেরও মূল যে মৌলগুলো দরকার প্রোটিন গঠিত হতে, তাহলে সেগুলো হলো কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এছাড়া সালফার ও ফসফরাস। আমরা দেখেছি যে জীবদেহে বেশিরভাগ প্রোটিনই কিন্তু সালফার ঘটিত, মানে সালফার ঘটিত মানে এটা বলতে চাচ্ছি বেশিরভাগ প্রোটিনের মধ্যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন, এইগুলো তো থাকবেই, তার সঙ্গে সালফার যুক্ত থাকবে বেশিরভাগ প্রোটিনের ক্ষেত্রে। আর খুব সামান্য কয়েক প্রকার প্রোটিন আছে যার ক্ষেত্রে এইগুলোর সাথেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুর সাথে সালফার না যুক্ত হয়ে ফসফরাস যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে জীবদেহে সালফার, বেশিরভাগ প্রোটিনই সালফার ঘটিত, আর মানে কতিপয় কয়েক প্রকার প্রোটিন ফসফরাস ঘটিত। এবার আসি প্রোটিন কিভাবে গঠিত হয়। আবার সেই একই কথাতেই আসছি যে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড একে অপরের সঙ্গে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। তার আগে জানি, দেখো এইখানে যে আমি জিনিসটা দেখিয়েছি, এগুলোকে এক একটা অ্যামিনো অ্যাসিড বলছি, তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে কি, পেপটাইড। এগুলোকে বলবো পেপটাইড। এই রকম যখন অসংখ্য চেন, ঠিক এইখানটায় এঁকেছি দেখো, মানে খানিকটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, পরপর এরকম অসংখ্য এইরকম শৃঙ্খল, এক একটা শৃঙ্খল পরপর মানে সাজানো হয়ে আছে। এবার তাদের মধ্যে আবার বন্ধন সৃষ্টি হচ্ছে, মানে এই চেনগুলো ধরো 5-6টা কি আরও বেশি চেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে পলিপেপটাইড। এই চেনগুলোকে আমরা বলছি পেপটাইড। এই রকম যখন পলি কথার অর্থ কি বলেছি, বহু, পলি কথার অর্থ সবসময় মনে রাখবো বহু। এটা আমি একটা পেপটাইড দেখিয়েছি, একটা শৃঙ্খল দেখিয়েছি, তাই জন্য এর নাম হচ্ছে পেপটাইড। এরকম যখন অনেকগুলো 2 বা তার বেশি এরকম পেপটাইড চেন একে অপরের সঙ্গে যুক্ত হবে, তাকে বলবো পলিপেপটাইড। দেখো এখানে 3টে চেন এঁকেছি আমি। আবার এই অসংখ্য পলিপেপটাইড আবার একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। প্রোটিনের তাহলে গঠনটা ভীষণই জটিল,
আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাহলে আমি যদি একটা রেখাচিত্রের মাধ্যমে দেখাই যে কিভাবে প্রোটিন তৈরি হয়, না প্রথমে অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সঙ্গে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে পেপটাইড। আবার এই পেপটাইডগুলো একে অপরের সঙ্গে দুই বা ততোধিক পেপটাইড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে পলিপেপটাইড। আবার এই পলিপেপটাইড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। পলিপেপটাইড, এই যে পলিপেপটাইড গঠিত হলো, আবার এদের মধ্যে একটা বন্ধন দেখা যায়, সেই পলিপেপটাইডগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। এখানে আমি একটা প্রোটিনের মানে অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কিভাবে যুক্ত হচ্ছে এবং কিভাবে পেপটাইড বন্ড তৈরি হচ্ছে, দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড আর এদিকে একটা অ্যামাইনো অ্যাসিড, এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিভাবে পেপটাইড বন্ধন তৈরি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো, আমি তোমাদেরকে একটু আগে যে অ্যামিনো অ্যাসিডের গঠন দেখিয়েছিলাম, ঠিক সেই জিনিসটাই আমি এখানে এঁকেছি। এটা একটা অ্যামিনো অ্যাসিড। এই যে দেখো, এর মাঝখানে আছে কার্বন, কার্বনের সঙ্গে এদিকে কি গ্রুপ ছিল, COOH, সেটাকেই আমি এইভাবে লিখে নিয়েছি। আমি বন্ড দেখাবো বলে, বন্ডটা গঠন হওয়ার পদ্ধতি দেখাবো বলে আমি এইভাবে লিখে নিয়েছি। দেখো, সি এর একটা বাহুর সঙ্গে, মানে এটা কার্বনের একটি বাহুর সঙ্গে কার্বক্সিল গ্রুপ আছে। দেখো, COOH, COOH, তাহলে কি COOH, এই গ্রুপটা কার্বক্সিল হলো তো। আর এদিকে দেখো, সি এর মানে কার্বনের অপর একটি বাহু, তার সঙ্গে কে থাকবে, NH2 গ্রুপ থাকবে, মানে অ্যামিনো গ্রুপ থাকবে। দেখো, আমি এটা দেখিয়েছি, NH2 হলো, এর সঙ্গে দেখো দুটো হাইড্রোজেন যুক্ত আছে, NH2। আর একটা তো কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, এটা হাইড্রোজেন থাকবে, এটা হাইড্রোজেনই হবে, হাইড্রোজেন ছাড়া আর কিছু হবে না, হাইড্রোজেন। আর একটা যে চতুর্থ বাহু, তার সঙ্গে দেখো আর এঁকেছি, মানে আর লিখেছি এখানে, সেই পরিবর্তনশীল গ্রুপ। কেন, এখানে Hও হতে পারে, CH3 হতে পারে, CH6ও হতে পারে, পরপর তিনটে CH2 গ্রুপও যুক্ত হতে পারে, তারপর CH3 যুক্ত, এটা অনেক বড় হতে পারে, গাছের শাখা প্রশাখার মতো বাড়তে পারে, সেই জন্য এটাকে আর দিয়েছি। বিভিন্ন অ্যামিনো অ্যাসিড অনুযায়ী এদের এই স্ট্রাকচারটা চেঞ্জ হবে। এদিকে সেরকম আর একটা অ্যামাইনো অ্যাসিড দেখিয়েছি, সেই একই ব্যাপার। দেখো, এইদিকে COOH কার্বক্সিল গ্রুপ, এদিকে NH2 গ্রুপ, এদিকে H আছে এবং অপর বাহু আর। এইবার দেখো, প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা এঁকেছি, তার দেখো কার্বক্সিল গ্রুপের মধ্যে যে OH আছে, সেই OHটা পরের যে অ্যামাইনো অ্যাসিডটা এখানে আছে, সেই তার পরের, মানে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড। এই প্রথম অ্যামিনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপে যে OH গ্রুপটা আছে, হাইড্রক্সিল গ্রুপ আছে, সে কি করছে, পরের অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের একটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে জল, এখনও জল তৈরি করছে। তার ফলে কি হয়, জল তৈরি হয় এবং জল এখান থেকে বেরিয়ে চলে যায়। তার ফলে এখানে একটা বন্ধনের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এই যে এই বন্ডটা, সেখানে জল, মানে এখানে একটা OH ছিল, এখানে নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন ছিল, সেই OH এবং হাইড্রোজেনের বিক্রিয়ায়, মানে ব্যাপারটা এটা, OH প্লাস H এর বিক্রিয়ায় কি তৈরি হয়, H2O, জল, এখনও জল তৈরি হয়। তাহলে এখানে কার্বক্সিল গ্রুপের OH, এক প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের OH এর সঙ্গে পরের অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় এক অণু জল উৎপন্ন হয় এবং সেটা এখান থেকে বেরিয়ে যায়। তার ফলে কি হয় না, প্রথম অ্যামিনো অ্যাসিডের একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সঙ্গে
পরের অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন বা পেপটাইড বন্ড। এইভাবে যেমন এটা আমি দুটোর মধ্যে দেখিয়েছি, এরপর আস্তে আস্তে পরপর এরকম হয়ে যাবে। এরপরে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকবে তার ক্ষেত্রে এই OH আর এখানে তার অ্যামিনো গ্রুপের এইচ যুক্ত হয়ে জল বেরিয়ে যাবে, এখানে পেপটাইড এরকম পরপর ভাবে যুক্ত হয়ে কি করবে না একটা পেপটাইড চেন তৈরি করবে, পেপটাইড শৃঙ্খল গঠন করবে। এই রকম ওই রকম অনেকগুলো পেপটাইড শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে পলিপেপটাইড। আবার সেই পলিপেপটাইডদের মধ্যে কি হবে, অনেকগুলো পলিপেপটাইড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। এবার আসি প্রোটিনের শ্রেণী বিভাগে। মানে প্রোটিনকে আমরা গঠন অনুযায়ী, প্রোটিনের রাসায়নিক গঠন অনুযায়ী প্রোটিনকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করে থাকি। কি না, সরল প্রোটিন, সংযুক্ত প্রোটিন, লব্ধ প্রোটিন। তাহলে প্রথমে আসি সরল প্রোটিন কি? সরল প্রোটিন তাদেরকে বলবো না যে সমস্ত প্রোটিন কেবলমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। মানে অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন, যে সমস্ত প্রোটিন তৈরি করবে তাদেরকে বলবো সরল প্রোটিন। মানে কেবল অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কোনো কিছুই এর সাথে যুক্ত থাকবে না, তাদেরকে বলবো সরল প্রোটিন। সেই রকম কয়েক প্রকার সরল প্রোটিনের উদাহরণ হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোলামিন, হিস্টোন। এগুলো হলো সরল প্রোটিনের উদাহরণ। ডিমে যে অ্যালবুমিন থাকে তাকে বলা হচ্ছে এগ অ্যালবুমিন। আমাদের রক্ত রসেও এক ধরনের অ্যালবুমিন থাকে, তাদেরকে বলবো সিরাম অ্যালবুমিন। আবার দুধে যে অ্যালবুমিন জাতীয় প্রোটিন থাকে তাকে বলবো ল্যাক্টো অ্যালবুমিন বা ল্যাক্ট অ্যালবুমিন। এরকমভাবে এদেরকে নাম দেওয়া হয়েছে। আবার গমে এক ধরনের অ্যালবুমিন প্রোটিন থাকে, সেটার নাম হচ্ছে লিউকোসিন। আবার গ্লোবিউলিন প্রোটিন, ডিমের যে গ্লোবিউলিন প্রোটিন থাকে তাকে বলবো ওভোগ্লোবিউলিন। রক্তরসে যে গ্লোবিউলিন থাকে তাকে বলবো সিরাম গ্লোবিউলিন। এছাড়া পেশিতে এক ধরনের গ্লোবিউলিন প্রোটিন থাকে, তার নাম হচ্ছে মায়োসিন। এগুলো আমি তোমাদেরকে জাস্ট জানানোর জন্য বলছি, তোমাদের এই উদাহরণগুলো মনে রাখলে চলবে। আমি শুধু তোমাদেরকে একটু জানানোর জন্য বলছি, জেনে রাখতে তো ক্ষতি নেই। এবার আসি সংযুক্ত প্রোটিন। সংযুক্ত প্রোটিন কি? যে সমস্ত প্রোটিনের সঙ্গে, যখন প্রোটিনের সঙ্গে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকবে, যেসব প্রোটিনের সঙ্গে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকবে তাকে বলা তখন তাকে বলা, সেই প্রোটিনকে বলা হচ্ছে সংযুক্ত প্রোটিন। অর্থাৎ আমরা একটু আগে যে জানলাম সরল প্রোটিন, এই সরল প্রোটিনের সঙ্গে যখন অপ্রোটিন জাতীয় পদার্থ যুক্ত হবে তখন তাকে বলবো সংযুক্ত প্রোটিন। যেমন হচ্ছে উদাহরণ গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, এগুলো হলো সংযুক্ত প্রোটিনের উদাহরণ। হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, ফসফোপ্রোটিন, লাইপোপ্রোটিন, এগুলো সবই হচ্ছে সংযুক্ত প্রোটিন। কেন না প্রোটিন, গ্লাইকোপ্রোটিন দেখো নাম দেখেই বুঝতে পারছি প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট জাতীয় একটা পদার্থ যুক্ত আছে, তাই জন্য এই জাতীয় প্রোটিনকে বলা হচ্ছে, এই জাতীয় সংযুক্ত প্রোটিনকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ফসফোপ্রোটিন কাকে বলবো না, প্রোটিন অংশ তো একটা আছেই, প্রোটিনের সঙ্গে কি বলেছি একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকবে ফসফরাস, সেটা হচ্ছে যখন সরল প্রোটিনের সঙ্গে ফসফরাস যুক্ত থাকবে তখন তাকে বলবো ফসফোপ্রোটিন। আবার লাইপোপ্রোটিন কাকে বলবো না, যখন সরল প্রোটিনের সঙ্গে লিপিড বা ফ্যাট যুক্ত থাকবে তাকে বলবো লাইপোপ্রোটিন। সেই রকমই হিমোগ্লোবিন, আমাদের রক্তে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে হিম একটা অংশ আর গ্লোবিন, হিম আর গ্লোবিন যুক্ত হয়ে তৈরি করে হিমোগ্লোবিন। এখানে গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন, সরল প্রোটিন, কিন্তু তার সঙ্গে যে হিম পার্টটা যুক্ত থাকে এটা একটা রঞ্জক অংশ, আমাদের রক্তের রং লালের জন্য দায়ী এই হিম অংশটা। এই হিম অংশটা আয়রন দ্বারা গঠিত হয়, সেই জন্য তাহলে কি প্রোটিনের সঙ্গে, গ্লোবিন নামক প্রোটিনের সঙ্গে হিম নামক যে রঞ্জকটা যুক্ত হচ্ছে সেই হিমটা হচ্ছে অপ্রোটিন পদার্থ, সেই জন্য এই হিমোগ্লোবিনকেও বলা হচ্ছে সংযুক্ত প্রোটিন। এবার আসি যে লব্ধ প্রোটিন। লব্ধ প্রোটিন কি
লব্ধ প্রোটিন আসলে হলো কি না, যখন সরল প্রোটিন বা সংযুক্ত প্রোটিনের আদ্র বিশ্লেষণ ঘটবে, মানে সরল প্রোটিন বা সংযুক্ত প্রোটিন ভেঙে গিয়ে যে প্রোটিন জাতীয় পদার্থ উৎপন্ন করবে তাদেরকে বলা হচ্ছে লব্ধ প্রোটিন। এটার সংজ্ঞা আবার এভাবেও দিতে পারি যে যে সমস্ত প্রোটিন পরিপাক নালীতে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের সময় উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে লব্ধ প্রোটিন। লব্ধ প্রোটিনের উদাহরণ প্রোটিয়ান, মেটাপ্রোটিন, তঞ্চিত প্রোটিন, পেপটোন, পেপটাইড, এইসব। প্রোটিয়ানটা কি? প্রোটিয়ানটা হলো এক ধরনের লব্ধ প্রোটিন, যেটা কি হয় না প্রোটিনকে কোনো প্রকার, সেটা সংযুক্ত প্রোটিন হতে পারে বা সরল প্রোটিন হতে পারে, সেই প্রোটিনের উপর যখন মৃদু অ্যাসিড বা কোনো উৎসেচক বা জল তার উপর ক্রিয়া করে তখন সে একটা অদ্রাব্য অবস্থায় পরিণত হয়, সেই প্রোটিনটা ভেঙে গিয়ে একটা অদ্রাব্য প্রোটিনে পরিণত হয়, সেইটাকেই বলা হচ্ছে প্রোটিয়ান। যেমন কি রক্তে ফাইব্রিনোজেন নামক প্রোটিন থাকে, রক্তে মিশে থাকে, মানে দ্রবীভূত অবস্থায় থাকে। যখন ফাইব্রিনোজেনের উপর কোনো উৎসেচক ক্রিয়া করে তখন সেই ফাইব্রিনোজেন কি হয় না একটা রক্তের মধ্যে তখন অদ্রবণীয় মানে তন্তু টাইপের জিনিসে পরিণত হয়। তাহলে কি মিশে থাকছে না, মানে দ্রবীভূত হচ্ছে না, অদ্রবীভূত অবস্থায় থাকছে, সেই জন্য এখানে হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন উৎপন্ন হচ্ছে। এই ফাইব্রিনটা হচ্ছে প্রোটিয়ান জাতীয় প্রোটিন। মেটাপ্রোটিনটা কি না, মেটাপ্রোটিন যখন আমরা প্রোটিন জাতীয় খাবার খাই তখন আমাদের পাকস্থলীতে গিয়ে ওই প্রোটিনের ওপর যখন তীব্র অ্যাসিড কাজ করে বা যখন খাদ্যটা ক্ষুদ্রান্তে যাচ্ছে তখন তীব্র ক্ষার ওপর কাজ করে, তখন ওই প্রোটিনটা ভেঙে গিয়ে কিছুটা ছোট ছোট টুকরোতে পরিণত হয়, সেইগুলোকে বলা হচ্ছে না মেটাপ্রোটিন। এত ডিটেলস আমি শুধু তোমাদের বোঝানোর জন্যই বলছি, মূল পয়েন্ট হচ্ছে এইগুলো, যে এইগুলোর সংজ্ঞা কি, উদাহরণ কি, এগুলো আমি এত বক বক করছি শুধু তোমাদের মাথায় এই জিনিসগুলো ঢোকানোর জন্য। এবার আসি জীবদেহে প্রোটিনের গুরুত্ব কি, জীবদেহে কি কাজ করে। প্রথম পয়েন্টই বলবো, জীবদেহ গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের দেহ বা জীবদেহর মূল উপাদান হচ্ছে প্রোটিন, মানে মূল যে উপাদান দ্বারা গঠিত সেটা হলো প্রোটিন জাতীয় পদার্থ। কারণ একটা কোষ দেখলে কোষের পর্দা, কোষ বিভিন্ন যে কোষের মধ্যে কোষ অঙ্গাণু আছে, প্রোটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, সব কিছু প্রোটিন দ্বারা গঠিত। তাহলে জীবদেহ গঠন এবং বৃদ্ধিতে কি করে, প্রোটিন কাজ করে। এছাড়া আমাদের দেহের যদি কোথাও কেটে যায় সেই জায়গায় কিছুদিন পরে সেইটা কাটা অংশটা তো সেরে ওঠে, সেই কাজটাও করে কিন্তু প্রোটিন, তাহলে দেহের ক্ষয় পূরণ করে। তাহলে দেহ গঠনকারী কয়েকটা প্রোটিনের নাম উদাহরণ আমি এখানে বললাম। দেখো, কেরাটিন, ইলাস্টিন, কোলাজেন, এরা হচ্ছে দেহ গঠনকারী প্রোটিন। আবার কিছু প্রোটিন আছে যারা হাড় গঠনে সাহায্য করে, লিগামেন্ট গঠনে সাহায্য করে, পেশি গঠনে সাহায্য করে, তারা হচ্ছে এক ধরনের প্রোটিন। সেই প্রোটিনগুলোর নাম কি, অ্যাক্টিন, মায়োসিন। অ্যাক্টিন, মায়োসিন আমাদের দেহে পেশি গঠনে সাহায্য করে, লিগামেন্ট গঠনে সাহায্য করে। উৎসেচক সংশ্লেষ, আমাদের দেহে যে সমস্ত উৎসেচক সংশ্লেষিত হয় বা জীবদেহে যে উৎসেচকগুলো সংশ্লেষিত হয় সেগুলো প্রোটিন জাতীয়, প্রত্যেকটাই প্রোটিন জাতীয়, প্রোটিন থেকেই উৎসেচক তৈরি হয়। ভ্রূণের বৃদ্ধি, যখন একটা বীজের মধ্যে ভ্রূণ সুপ্ত অবস্থায় থাকে, তাকে তো খাবার দিতে হয়, সেই ভ্রূণের মধ্যে তাহলে ওই বীজের মধ্যে প্রোটিন সঞ্চিত থেকে ভ্রূণকে খাবার যোগায়। আবার ডিমের মধ্যে যখন কুসুম থাকে, সেটাও তো একটা প্রাণ, তাকেও খাবার দিতে হয়, সেই ডিমের মধ্যে প্রোটিন সঞ্চিত থেকে কুসুমকে খাবার যোগায়। আর কি করে না, তাপ শক্তি সরবরাহ করে। আমাদের দৈনন্দিন কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি সরবরাহ করে প্রোটিন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে 1 গ্রাম অণু প্রোটিন দহনের ফলে 4.1 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এখান থেকে তাহলে বলতে পারি যে প্রোটিনের ক্যালোরিফিক ভ্যালু বা প্রোটিনের ক্যালোরি মূল্য কত, এই প্রশ্নটা যদি করা হয় তার উত্তর হবে
প্রোটিনের ক্যালোরি মূল্য হলো, যখন বলবে ক্যালোরি মূল্য কত তখন বলতে হবে প্রোটিনের ক্যালোরি মূল্য হলো 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। আর যদি বলে যে 1 গ্রাম অণু প্রোটিন দহনে কত তাপশক্তি উৎপন্ন হয়, তখন বলতে হবে 1 গ্রাম অণু প্রোটিন দহনের ফলে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উন্মুক্ত হয় বা 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে কি আমরা প্রোটিন থেকে কাজ করার জন্য শক্তি পাচ্ছি। আজকের ক্লাস এখানেই শেষ।